প্রবাসী থেকে আমাদের যা দায়িত্ব আমরা সেটা পালন করি নাই, একদম ক্লিয়ার। যা করতে পারতাম আমরা সেটা করি নাই, যা করা উচিত সেটা আমরা করছি না। যা সামনে আছে সেটার বিরুদ্ধে যে আমাদের যে প্রতিরোধ গড়ে তোলার যে সুযোগ সামনে আছে, এই যে স্টেট ডিপার্টমেন্ট, জাতিসংঘ, আমরা কোথাও পৌঁছাতে পারি নাই। কিন্তু 71 সনে আমাদের ভূমিকা ছিল একেবারেই অন্যরকম। যত কিছুই হয়েছে সেগুলি প্রবাস থেকেই শুরু হয়েছিল। যত আন্দোলন, আপনার ইন্দিরা গান্ধী যে 14টা দেশ সফর করলো সেটাও প্রবাস থেকেই তাকে সমর্থন নিতে হয়েছে। এবং লন্ডনে যে মুক্তিযুদ্ধের পক্ষে যে আন্দোলন, আমেরিকাতে যে আন্দোলন, এই যে রবিশঙ্করের যে কনসার্ট, হ্যাঁ, মানে সাহায্যের জন্য বাংলাদেশে প্রবাসের যে শক্তি সেটা দেশের ভিতরে থেকে সম্ভব না। ইনফ্লুয়েন্সটা কায়েম করা উচিত ছিল, সেটা আমরা করার জন্য চেষ্টা করিনি। কারণ একটাই কারণ হচ্ছে আমরা হচ্ছি প্রচন্ডভাবে বিচ্ছিন্ন। আমরা কেউ কাউকে পছন্দ করি না, স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি না। দেখেন, আমি কিন্তু কোনো দল করি না। বিএনপির সময় আমি অনেক কষ্ট পাইছি। আওয়ামী লীগ এখন আমার বাড়ি ঘর প্রয়োগ করে নেওয়ার ব্যবস্থা করছে, কারণ আমার অপরাধ আমি দিগন্তে লিখি, আমি মামলাতে আছি কোর্টে, কিন্তু আমি কেয়ার করি না। আমি আমার দেশকে এত বেশি ভালোবাসি যে আমি দল করি না, পদ চাই না, এমপি হইতে চাই না। আমাকে প্রস্তাব দিচ্ছে, আমি গ্রহণ করি নাই, কিন্তু তারপর আমি কলম যুদ্ধ চালিয়ে যাচ্ছি এবং ইনফরমেশন দিয়ে যাচ্ছি। আমি বলবো যে দুইটা জিনিস, একটা আপনাদেরকে এখন প্রবাসীর কথা আমি বললাম, প্রবাসী আমাদের যা করা উচিত ছিল, সুযোগ ছিল, এখনো আছে। আমরা কংগ্রেসম্যানদের অফিসে, স্টেট ডিপার্টমেন্টে, জাতিসংঘে ওইভাবে পৌঁছাতে পারেনি, কিন্তু তারা কিন্তু আমাদের দেশের 12টা বাজাচ্ছে। আপনারা মনে করেন যে তারা আমাদের জন্য এই যে সংলাপের কথা বলে, এগুলো কি আসলে সংলাপের কথা? এগুলো কোনো সময় সংলাপের কথা না। কেন না, এটা আমি একটু পরে বলছি। আমি আপনাদেরকে যে জিনিসটা জানাতে চাই, দুইটা জিনিস থেকে আমাদেরকে বাইরে দিতে হবে। এক নম্বরে আমাদেরকে সবার আগে বাইরে হইতে হবে 19 ইঞ্চি একটা বাক্স। 19 ইঞ্চি বাক্স কি চিনেন? বলেন তো কি? হ্যাঁ, ওই যে বাক্স বলে না, এ ওর নিন্দা করে, ও ওর নিন্দা করে। আমি লিখছি আমাদের পরনিন্দা পরচর্চার একটা জায়গা হচ্ছে টক শো। ওখানে কোনো ফুটফুল ওখানে কিছুই আমরা পাই না, কোনো বুদ্ধিবৃত্তি, কোনো আলোচনা, কোনো কিছু নাই। ওখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের আলোচনা পাল্টাইতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে কি হচ্ছে আমাদের দেশে। 1 2 নম্বর, গণতন্ত্র বোঝাই ভালো ট্রাক থেকে আমাদেরকে বাড়িতে হবে। গণতন্ত্র বোঝাই ভালো ট্রাক তো চিনেন, খালেদা যে বাসার সামনে যে শেখ হাসিনা যে অভিনব একটা পাবলিক প্রকাশ হয়ে গেছে, গণতন্ত্র বোঝাই ভালো। ওইখানে যে কূটনৈতিক সংলাপের কথা বলে, আমি আপনাকে বলবো ষড়যন্ত্রের কথা। 2003 সালের ফেব্রুয়ারি মাসে যখন কারো সমর্থন পেল না আমেরিকা, তখন 9/11-এর পরে ইরাক আক্রমণ করার জন্য তারা জোর করে একটা রেজলিউশন পাস করা ছিল যে WMD। সেই WMD তো মিথ্যা ছিল, আপনারা সবাই জানেন। কলিন পাওয়েল নিজে বলছেন সেটা মিথ্যা, একটা ষড়যন্ত্র ছিল ইরাক আক্রমণের জন্য। আজকে জাতিসংঘ আমাদের দেশে যে কি হচ্ছে, নাভি বিল্লাহ নিজে লিখছে যে এখানে হাজার হাজার মানুষ হচ্ছে। তারপরেও কেন তারা আমাদের শূন্য দিয়ে এখানে অন্য দেশের শান্তি রক্ষা করে, কিন্তু আমাদের দেশে তারা কেন কোনো কিছুই করছে না? কেন কোনো এমন কোনো তদন্ত সংস্থা পাঠাচ্ছে না যারা সরেজমিনে রিপোর্ট দিয়ে সরকারকে জবাব দিতে বাধ্য করবে? কেন করছে না? আজকে ব্রিটেনে হাজার লস এত কিছু হচ্ছে, কিন্তু কেউ আমাদের সরকারকে কিছু বলছে, বাধ্য করছে না যে তোমাদেরকে নির্বাচনের জন্য বাধ্য করছি আমরা, কারণ তুমি তোমাদের নির্বাচনের হয়ে যাবে। এটা তো করছে না। আমেরিকা এত কথা বলতেছে, খালি বলে মেরি হার্ট না কি হার্ট যেন, ওর নাম কি, কি হার্ট যেন, মেরি হার্ট না কি যেন স্পোর্টসপারসন, সে শুধু বলে আন্দোলন নির্বাচনটা মানে কি আমরা মানে অ্যাকসেপ্ট করি না। কিন্তু এই কিন্তু সব না, আন্দোলনটাকে তো অ্যাকসেপ্ট করা নাই, কিছু তো করতে হবে, কারণ প্রত্যেকদিন তো লাশ পড়তেছে। আর কত লাশ পড়লে পরে তারা মানে কি তাদের বিবেকটা জাগবে যে এখন বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ ঘটতেছে এটা মধ্যপ্রাচ্যের চাইতে কম নয়, এখন মধ্যপ্রাচ্যে আসে। আপনাদেরকে চিন্তা করতে হবে অন্যভাবে। বাংলাদেশে যে জিনিসটা শুরু হয়েছে 1/11 ভিত্তিক যে জিনিসটা আজকে পর্যন্ত চলছে, এই জিনিসটার ক্ষেত্রটা কিন্তু ঠিক 5 জানুয়ারি নির্বাচন না, কিছুই না, এটা ভুয়া। এটা ক্ষেত্র তৈরি করা হয়েছে। আপনি জানেন মধ্যপ্রাচ্যের যে খনিজ সম্পদ,
এটাকে সৃষ্টি করে যে পশ্চিমাদের যে সেখানে একটা অবস্থান এবং এটাকে কেন্দ্র করে এই যে ইরাক যুদ্ধ, ইরান যুদ্ধ, লিবিয়া যুদ্ধ, আরব বসন্ত সবকিছু হচ্ছে। আপনাদেরকে কিন্তু চিন্তা করতে হবে, বাংলাদেশ কিন্তু ওই যে একটা বঙ্গোপসাগর পাওয়া গেছে, এটা নিতে যে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ আছে, এটা নেওয়ার জন্য লাইনে আছে বিগ বি বেল্ট, এটার নাম হচ্ছে বিগ বি ইন্ডাস্ট্রিয়াল, এটার নাম হচ্ছে বিগ বি গ্রোথ বেল্ট, বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট। শুরু করছে জাপান, লাইনে আছে জাপান, রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না। এখন আপনাকে আপনি বলি, যখন আমেরিকানরা যখন ব্যবসা করতে চায় বা পশ্চিমার ধনী দেশগুলি পুঁজিবাদী দেশ, যারা পুঁজিবাদ করে তারা এই সমস্ত যায়, পুঁজিবাদী দেশগুলো যখন ব্যবসা করতে যায় কোন দেশে, সেখানে মন্ত্রী পাঠায় একটা 10 বিলিয়ন ডলারের জন্য একটা বিমান বিক্রি করবে, মন্ত্রী চলে যাবে। ইন্ডিয়াতে ওবামা গেছিল কয়েকটা মাত্র বিমান বিক্রি করবে বছরে কিনে গেল। কিন্তু এমন কি আছে বাংলাদেশে যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে হঠাৎ করে? আমাদের জিডিপি কিন্তু মাত্র 150 বিলিয়ন ডলার, কিছুই না। আমাদের জিডিপি আছে কৃষি আর মানে সার্ভিস, মানে গার্মেন্টস আর কৃষি ছাড়া কোনো কিছু নেই আমাদের জিডিপিতে। যা অল্প একটু ইন্ডাস্ট্রি আছে ওটা কিছুই না, প্লাস্টিক, কোনো জিডিপি হয় না। আমাদের যে জিডিপি হচ্ছে ভুয়া জিডিপি, আমাদের হচ্ছে ভুয়া, এগুলো কোনো কিছু না। আজকে যদি পশ্চিমবঙ্গ যদি বলে যে আমাদের দেশে আমরা গার্মেন্টস ব্যবসা করতে দেবো, নিয়ে গেলাম, আমাদের অর্থনীতি আমাদের জিডিপি হাফে নেবে। যদি কৃষি যদি মানে কি এক্সস্টেড হয়ে যায়, ওখানে লোকজনের না খেয়ে থাকা শুরু হবে। কারণ কৃষিকে যেভাবে মাটিকে মানে কি অ্যাবিউজ করা হচ্ছে, আজকে 10 বছর পরে কিন্তু ফসল করবে না, মাটির সমস্ত মানে যা ছিল মাটির সক্রিয়তা নষ্ট করে ফেলা হচ্ছে, ওভার প্রোডাকশন করে। এরপরে মানে পানির অভাব হবে, এরপরে খাদ্যের অভাব হবে। 10 বছর পরে কি হবে আমরা ভাবতে পারি না। তাইলে পরে ঘটনাটা এই যে বাংলাদেশের এই ছোট্ট একটা জিডিপি, 150 বিলিয়ন জিডিপিতে, এখানে তারা নিজেদের অর্থনৈতিক শক্তি কায়েমের জন্য, অর্থনৈতিক শক্তি কায়েম করার জন্য রাশিয়া ইতিমধ্যে 6 বিলিয়ন ডলার প্রপোজ করছে এবং 1.5 বিলিয়ন ডলার অলরেডি ছাড় করছে এবং বাকি 4.5 বিলিয়ন ডলার পাইপলাইনে আছে। ইন্ডিয়া তো একের পর এক চুক্তি করে যাচ্ছে, কত বিলিয়ন ডলার চুক্তি করছে সেটা আমরা জানি না, সেটা খুলে বলে না। 3 নম্বর হচ্ছে যে আপনার চীন 20 বিলিয়ন ডলার নিয়ে আসতেছে এবং অলরেডি একটা মানে আমার ঠিক এটা মনে নাই, সোর্সটা মনে নাই, ওখানে দেখা যাচ্ছে ট্রেডে মানে বাংলাদেশে মানে রেকর্ড করছে ট্রেড ইমব্যালেন্স, এত বেশি কিনতেছে আর এত বেশি কম বিক্রি করতেছে, কারণ বাংলাদেশে তো বিক্রি করার মতো কোনো কিছু নাই। সুতরাং এই যে ট্রেড গ্যাপটা হচ্ছে, হ্যাঁ, ক্রমশ, এবং বাংলাদেশ অস্ত্র ক্রয়ে এইবার চায়নাতে 2 নম্বর, পাকিস্তান হচ্ছে 1 নম্বর, বাংলাদেশ 2 নম্বর। এত অস্ত্র দিয়ে বাংলাদেশ কি করবে? এই 50 সাবমেরিন দিয়ে বাংলাদেশ কি করবে? যেগুলো মানে আপডেটেড সাবমেরিন 1999 পরে যেগুলো মানে ইসেই নেই, লাইনেই নেই। তাহলে হঠাৎ এত অস্ত্র কেন? হঠাৎ পারমাণবিক যুদ্ধ কেন? এগুলো কেন করতেছে? এগুলোর একটাই কারণ যে আমাদের দেশে খনিজ সম্পদের উপর তাদের প্রচন্ড লোভ, যে পশ্চিমারা মিডল ইস্টে করতেছে। এখন পূর্বে যে বিগ বি গ্রোথ বেল্ট যেটা ফর্ম করছে, এরা আমাদের দেশের সম্পদগুলি তারা নিতে চায় এবং এইটা নেওয়ার জন্য তারা যে একটা চুক্তি করছে সেটার নাম হচ্ছে 2021 সন এবং 2041 সন। আপনার কি আপনারা শেখ হাসিনা বলেন যে 2021 হচ্ছে সবসময় বলে, এটার মানেই হচ্ছে এটা। এবং তাদের যে ইনভেস্টমেন্ট আছে আমাদের দেশে, এই যে খনিজ সম্পদ, এই যে বঙ্গোপসাগরের তলে, এগুলো নেওয়ার জন্য তারা যে ইনভেস্টটা করে ফেলছে, এটা যদি তারা যদি কায়েম করতে চায় তাহলে শেখ হাসিনাকে 41 কাল তারপরেও থাকতে হবে। কারণ সরকার যদি পরিবর্তন হয় তাহলে পরে নিক কেলেঙ্কারির মতো এইগুলা সমস্ত হিসাব আবার চাবে খালেদা জিয়া, অথবা যে ক্ষমতায় আসুক, সেই ঝুঁকি পশ্চিমারা নেবে না। সুতরাং পশ্চিমারা তাদের ইনভেস্টমেন্ট কায়েম করতে এবং রক্ষা করতে 2041 সাল পর্যন্ত তারা যে লোনটা দিচ্ছে, রাশিয়ার যে লোন শেষ হবে 2041 সনে, এবং ভারতের যে সমস্ত লোন আছে, এইগুলি সব মিলে যে আমাদের দেশে প্রায় 50-60 বিলিয়ন ডলার মানে কি অলরেডি কিছুটা আসছে এবং বাকি পাইপলাইনে আছে, চুক্তি হয়ে গেছে, যেগুলো অলরেডি মানে কি আপনারা দেখছেন চতুর্দিকে উন্নতি ছড়াছড়ি। এইগুলা যদি তারা যদি সুদে আসলে দিতে চায়, সুদে আসলে, তাইলে শেখ হাসিনাকে 2041 সাল পর্যন্ত রাখা ছাড়া তাদের কোনো উপায় নেই। এরপরে কি হবে? আমাদের দেশকে যারা ইয়েমেন বা আমাদের দেশকে যারা সিরিয়া বানাইতে চাচ্ছে, অলরেডি কিন্তু সেই লক্ষণ শুরু হয়ে গেছে। সিরিয়ার মতো মানে হাঁটি হাঁটি পাপা করছে। তখন যখন ভোট হবে নিরাপত্তা পরিষদে, তখন কিন্তু এইবার 71-এর উল্টা
বাংলাদেশের পক্ষে ভোট দিতে চায় না এবং রাশিয়া। সুতরাং আমেরিকা কিছুই করতে পারবে না। চায়না এবং রাশিয়া বাংলাদেশের খুব কাছে, তাদের যে ভেটো পাওয়ার আছে মানে বাংলাদেশের পক্ষে, সেখানে ৭১-এর মতো এবার আমেরিকা হেরে যাবে এবং ইন্ডিয়া তাদেরকে সমর্থন করবে। সবকিছু মিলায়ে এবার যে শেখ হাসিনার শক্তিটা দেখাচ্ছে যে আমরা আগের মতো নাই, আমরা অনেক শক্তিশালী, আমাদের অর্থনৈতিক শক্তি অনেক বেশি। আপনারা আগের মতো ভুল করবেন না যে আগের উইক বাংলাদেশ, আমরা সেটা নিয়ে আমরা তলাবিহীন শুনি না। তার মূলে হচ্ছে নিরাপত্তা পরিষদে তার পক্ষে যে ভেটো পাওয়ারগুলি সৃষ্টি হয়ে রয়েছে। আপনারা দেখবেন যখন গণহত্যা আরো এগিয়ে যাবে তখন নিরাপত্তা পরিষদে বৈঠক হবে শেখ হাসিনার বিরুদ্ধে, তখন রাশিয়া এবং চায়না শেখ হাসিনার পক্ষে ভোট দেবে। এইটাই তার শক্তি এবং এই শক্তি দেশে আগাচ্ছে। আরো অনেক ৫ই জানুয়ারি হবে। আপনারা চিন্তা করবেন যে মানে আপনারা কখনোই ভাববেন না যে এটি শেষ। ৫ই জানুয়ারি আরবে এবং আমরা দীর্ঘ স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। হয়তো আমরা রাশিয়ার মতো বিরোধী দলবিহীন রাষ্ট্রে পরিণত হব এবং চায়না এবং রাশিয়ার মতো। থ্যাংক ইউ।